আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপ্নিল হাসান। আজকে আমি তোমাদের সাথে আছি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী নিয়ে। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে অধ্যায়টি আজকে আমরা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, ষষ্ঠ অধ্যায়। পঞ্চম অধ্যায় কিন্তু ইতিমধ্যে আমরা শেষ করেছি। পঞ্চম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন থেকে শুরু করে সৃজনশীল প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করেছি। এখন তোমাদের কাছে আমার যে জিজ্ঞাসা যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমরা কি আসলে কতটুকু অ্যাটেন্টিভলি তোমরা আসলে পঞ্চম অধ্যায়টা পড়লে এবং আমি যে সৃজনশীল আলোচনা করলাম সেখান থেকে তোমরা কতটুকু জানতে পারলে বা কতটুকু শিখতে পারলে সেটা কিন্তু তোমাদের কাছে আমার জানার থাকবে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে। তোমরা সকলেই কিন্তু জানো যেহেতু লেখাপড়া অনলাইন একটা অনলাইন প্ল্যাটফর্ম, একটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সাথে আমাদের পরিচয়, তোমাদের সাথে আমাদের যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো আসলে অনলাইনের থ্রুতে হয়ে থাকে। সো এক্ষেত্রে কিন্তু আসলে কমেন্ট সেকশনের মাধ্যমে তোমাদেরকে সকল কিছু আমাদেরকে জানাতে হবে, কারণ কমেন্টস করার মাধ্যমে কিন্তু আসলে আমরা ব্যাপারগুলো বুঝতে পারবো এবং তোমাদের সাথে কিন্তু আলোচনা করতে পারবো, পূর্ণালোচনা করতে পারবো এবং তোমাদের সাথে কথা বলার মাধ্যমে, আলোচনার মাধ্যমে কিন্তু তোমাদের যে পাঠ্য কার্যক্রম সেটাকে কিন্তু আমরা আরও সহজ করে তুলে বেগবান করে তুলতে পারবো, যেটা সম্পূর্ণ ফ্রি থাকবে তোমাদের জন্য। সো পড়া শুরু করা যাক যে বাংলাদেশের সংস্কৃতি। তো শুরুতেই দেখো, সৃষ্টির শুরু থেকেই মানুষ প্রকৃতি ও পরিবেশকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজন মিটিয়েছে। এক টুকরো পাথর বা একটি গাছের ডাল হয়ে উঠেছিল হিংস্র পশুর হাত থেকে লোকজনকে বাঁচানোর হাতিয়ার। সো দেখো, প্রাচীন যুগ থেকেই কিন্তু আসলে মানুষ কিন্তু তাদের পরিবেশকে কাজে লাগিয়ে নিজেদের যে সেফটির ব্যাপারটা সেটাকে কিন্তু ইনশিওর করেছে, বা পরিবেশকে কাজে লাগিয়ে কিন্তু মানুষ নিজেদের সুবিধার্থে নিজেদের কাজগুলোকে সহজ করার চেষ্টা করেছে বা নিজেদের প্রয়োজন মিটিয়েছে। একই কথা, এক টুকরো পাথর বা একটি গাছের ডাল হয়ে উঠেছিল হিংস্র পশুর হাত থেকে মানুষের জীবন বাঁচানোর হাতিয়ার। সো এই কথাটা কিন্তু একদমই সত্য। যখন মানুষ একদম প্রাচীন যুগে যখন মানুষ আসলে তাদের মূল কাজই ছিল পশু শিকার করা এবং সেখান থেকে খাদ্য সংগ্রহ করা, তখন কিন্তু আসলে মূল যে জিনিসটা ছিল সেটা কিন্তু ছিল হাতিয়ারের আবিষ্কার, এবং সেই হাতিয়ার কিন্তু মানুষ আসলে এক টুকরো পাথর বা একটা গাছের ডাল থেকেই কিন্তু তৈরি করেছিল, এবং সেখান থেকেই কিন্তু তারা তাদের জীবন, বন্য পশুর আক্রমণ থেকে শুরু করে সকল কিছুর আক্রমণ থেকে কিন্তু তারা তাদের জীবনকে বাঁচিয়েছে শুধুমাত্র এই জিনিসটিই দিয়ে। সো সেখান থেকেই কিন্তু মানুষের প্রকৃতিকে কাজে লাগানোর যে যাত্রা সেটা কিন্তু শুরু। দেখো, মানুষ এমনইভাবে প্রকৃতিকে এমনইভাবে কাজে লাগানোর যে ক্ষমতা মানুষকে দিয়েছে সংস্কৃতি বা অদ্যাবধি চলমান রয়েছে। দেখো, সংস্কৃতি কিন্তু মানুষকে আসলে ওই সুযোগটা দিয়েছে যে প্রকৃতিকে কাজে লাগিয়ে আসলে কিভাবে মানুষের জীবনকে সহজ করা যায় ও সুন্দর করা যায় সেই কাজটি কিন্তু দিয়েছে। সো দেখো, এমনইভাবে মানুষকে দিয়েছে সংস্কৃতি বা যা অদ্যাবধি চলমান রয়েছে। মানুষ বুঝতে পারলো সমাজবদ্ধ হয়ে একত্রে টিকে থাকার এই লড়াইয়ে আরও সুদৃঢ় হবে। সো মানুষ কিন্তু তারপর আসলে বুঝতে পারলো যে সমাজবদ্ধভাবে একত্রিত বসবাস করে যদি আমরা চলতে পারি বা টিকে থাকতে পারি, সেক্ষেত্রে কিন্তু তাদের বেঁচে থাকার লড়াইটা বা বেঁচে থাকার যে চেষ্টা বা সকল ধরনের যে প্রতিবন্ধকতা উপচে উঠার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু তখন আরও কি হবে বলো, তখন কিন্তু আরও সহজ হবে, আরও বেগবান হবে। হাতিয়ার দিয়ে একা একা নিজের আত্মরক্ষা করা বা নিজের প্রতিরক্ষা করা, সেক্ষেত্রে সেখান থেকে যদি সকলে মিলে একত্রে বসবাস করি তাহলে কিন্তু আসলে 10-এর লাঠি কিন্তু 1-এর বোঝা হয়ে দাঁড়ায়। আর যখন 10 জন একত্রিত থাকে তখন কিন্তু আসলে এই কাজগুলো একদমই সহজ হয়। সো সেক্ষেত্রে কিন্তু সেই কনসেপ্ট থেকেই কিন্তু আসলে মানুষের সমাজবদ্ধ যে চলার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু চলে আসে। তাই সমাজকে সাংগঠিত করার উদ্দেশ্যে তৈরি হয় নানা নিয়মকানুন। তাই এই যে সমাজ ব্যবস্থা তখন থেকে চালু হলো, সেই সমাজকে আরও কিন্তু সাংগঠিত করার প্রয়োজন ছিল, আরও সুসংগঠিত করার প্রয়োজন ছিল। এবং তখনকার সমাজে তো এখনকার সমাজের মতো এত সব রুলস রেগুলেশন ছিল না, নিয়মকানুন ছিল না, ধরাবাঁধা কিছু ছিল না। সো এই সব ব্যাপারগুলোর আবার পরিস্ফুটন ঘটানোর জন্য, এই সব ব্যাপারগুলো আবার ঠিকঠাক করার জন্য কিন্তু তখন আবার কি হয় যে তখন কিন্তু আবার নানা ধরনের নিয়মকানুন তৈরি করা হয় নানা ধরনের নিয়মকানুন, যা ধীরে ধীরে কিন্তু অর্থনৈতিক, রাজনীতি, ধর্ম, শিক্ষা ইত্যাদিতে রূপ নিল। পরবর্তীতে কি হলো যে যা কিন্তু আসলে নিয়মকানুন, রাজনীতি, ধর্মশিক্ষা ইত্যাদি সকল বিষয়ে কিন্তু রূপ নেয়। সমাজের মানুষের আনন্দ, বিনোদন, কল্যাণের জন্য তৈরি হলো নাচ, গান, সাহিত্য, আরও কত কি। ফলে রচিত হলো সংস্কৃতির বস্তুগত ও অবস্থাগত রূপ। তারপর থেকে কিন্তু আসলে রচিত হতে থাকলো সংস্কৃতির বিভিন্ন রূপ, যেটা একটা হচ্ছে বস্তুগত রূপ এবং অপরটি হচ্ছে অবস্তুগত রূপ। এই ধরনের রূপগুলো কিন্তু আসলে তারপর থেকে শুরু হলো।
সো প্রথমে যে ব্যাপারটা আজকে আমরা আলোচনা করব যে এই অধ্যায় শেষে আমরা আসলে কি জানবো সেটা একটু আলোচনা করে নেওয়া যাক। দেখো এই অধ্যায় শেষে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রথমত সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করতে পারবো। এই যে সংস্কৃত কথাটা, সংস্কৃতি যে কথাটা, সেই কথাটার ধারণা কিন্তু আমরা আসলে ব্যাখ্যা করতে পারবো প্রথমত। দ্বিতীয়ত যেটা পারবো যে বাংলাদেশের সংস্কৃতির উপাদান ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির স্বরূপ কিন্তু আমরা আসলে ব্যাখ্যা করতে পারবো এবং ব্যক্তি, গোষ্ঠী ও জীবনে বাংলাদেশের সংস্কৃতির প্রভাব বিশ্লেষণ করতে পারবো এবং নিজস্ব সংস্কৃতিকে ধারণ ও লালন করতে পারবো। সো ব্যক্তি, বস্তু বা গোষ্ঠীর জীবনে বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির যে প্রভাব রয়েছে সেই প্রভাব কিন্তু বিশ্লেষণ করতে পারবো এবং নিজস্ব সংস্কৃতিকে ধারণ ও লালন কিন্তু আমরা করতে পারবো। পরবর্তীতে যেটা এখন আলোচনা করব আমরা হচ্ছে এই অধ্যায়ের যে প্রথম পার্টটা রয়েছে সেটা আলোচনা করব আজকে, যে পার্ট 1 সংস্কৃতির ধারণা। আসলে সংস্কৃতি কোত্থেকে আসলো, সংস্কৃতি জিনিসটা কি, কিভাবে সংস্কৃতি আমাদের উপর অ্যাপ্লাইড হয়, তো এই ব্যাপারগুলো আমরা আজকের পাঠে আলোচনা করব। সো প্রথমে যে কথাটা আছে সংস্কৃতি বা কালচার, যে কোনো শব্দই তার পরিচয় করিয়ে দেয়া, সংস্কৃতি বা কালচার যে কোনো শব্দই তার পরিচয় করিয়ে দেয়া হোক না কেন, সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা। সো সংস্কৃতি বা কালচার যেই ওয়ার্ডটা দিয়েই আসলে তুমি এর পরিচয় করতে যাও না কেন, সংস্কৃতি হচ্ছে মূলত মানুষের জীবনধারা বা লাইফস্টাইল। সো সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায়। আসলে সংস্কৃতির মাধ্যমে যে জিনিসটা প্রকাশ পায় সেটা হচ্ছে মানুষের জীবনধারার বা জীবন ধারণের প্রতিচ্ছবি শুধু প্রকাশ পায়। মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা করে ও কর্ম করে তাই তার সংস্কৃতি। সো মানুষ তার সমাজ জীবনে আসলে যা কিছু চিন্তা করে ও কর্ম করে তাই কিন্তু আসলে আলটিমেটলি তার সংস্কৃতি। যেমন বেঁচে থাকার জন্য মানুষ প্রথমত কি করে, খাদ্য গ্রহণ করে। বেঁচে থাকার জন্য যে মানুষ খাদ্য গ্রহণ করে এটা কিন্তু আমরা সকলেই জানি। তারপর যে ব্যাপারটা সেটা হচ্ছে সে খাদ্যকে যখন বিভিন্ন প্রণালীতে রান্না করে এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে তখন সেটা হয়ে যায় মানুষের সংস্কৃতি। সো খাদ্য তো প্রত্যেকটা মানুষের জন্যই আসলে প্রয়োজন, কিন্তু এখন এটা ক্ষেত্র ভেদে, এলাকা ভেদে বা দেশ ভেদে আসলে প্রত্যেকটা কালচারের মানুষ বা প্রত্যেকটা এলাকার মানুষ বা প্রত্যেকটা দেশের মানুষ প্রত্যেকের কিন্তু আসলে খাদ্য প্রস্তুত করা এবং খাদ্যকে উপস্থাপন করা বা সাজিয়ে গুছিয়ে বা রান্না করার রন্ধন প্রক্রিয়া যেটা, সেটা কিন্তু আসলে আলটিমেটলি এক এক এলাকার এক এক ধরনের হয়ে থাকে, এক এক জায়গার এক এক রকম হয়ে থাকে। সো প্রত্যেকটা জায়গার বা প্রত্যেকটা এলাকার কিন্তু এমন এক একটা এলাকার এক এক রকম হয়ে থাকে। সো এই ব্যাপারগুলোই কিন্তু আসলে মূলত সংস্কৃতি, যে খাদ্যের প্রয়োজন তো সকলেরই রয়েছে কিন্তু খাদ্যকে গ্রহণ করার যে স্টাইলটা সেটা হচ্ছে এক একটা কালচারের এক এক রকম। সো যার যারটা তার তার সংস্কৃতি। দেখো মানুষ যখন লিখতে শিখলো তখন প্রথম পাথরে খোদাই করে কিংবা গাছের পাতায় লিখতো। মানুষ যখনই প্রথম লেখা শুরু করলো তখন তো আমরা সকলেই জানি যে প্রথমে কিন্তু তারা পাথরের গায়ে লেখা শুরু করলো, তারপর গাছের পাতায় লেখা শুরু করলো, তারপর যখন কাগজ আবিষ্কার করলো তখন কিন্তু কালিতে পাখির পালক ডুবিয়ে লিখতো। ধীরে ধীরে মানুষ কলম তৈরি করে কাগজের উপর লিখলো, এরপর মানুষ টাইপরাইটার আবিষ্কার করলো। সো দেখো সংস্কৃতির যে আপগ্রেশনটা সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে, যে প্রথমত যখন পাখির পালক প্রথমত যখন পাথরের গায়ে খোদাই করে লেখা হতো, তারপরে হচ্ছে তোমার কি করা হতো যে গাছের যে পাতা রয়েছে বা বাকল রয়েছে সেখানে লেখা হতো, এবং পরবর্তী সময়ে কিন্তু আসলে কাগজ আবিষ্কার হলো এবং কাগজ আবিষ্কার করার প্রথম পর্যায়ে কিন্তু আসলে পাখির পালক কিন্তু কালিতে ডুবিয়ে সে কাগজে লেখা হতো, এবং পরবর্তী সময়ে কিন্তু কলম আবিষ্কার করা সম্ভব হলো এবং এর পরবর্তী সময়ে কিন্তু টাইপরাইটার আবিষ্কার হয়ে গেল। সো এখান থেকে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে কিভাবে আসলে সংস্কৃতির আপগ্রেডেশন হয়, কিভাবে আসলে মডিফাইড হতে থাকে দিনের পর দিন এক একটা জিনিস। সো এরকম টাইপরাইটারের পরবর্তী সময়ে কিন্তু আসলে কম্পিউটারের আবিষ্কার হয়ে গেল। এখন পৃথিবীতে বহু মানুষই কম্পিউটারে লিখে। সো পৃথিবীতে কিন্তু এখন আমরা বহু মানুষই কিন্তু কম্পিউটারে টাইপ করে লিখে থাকি। এই যে লেখার বিভিন্ন মাধ্যম মানুষ তৈরি করলো এর সমষ্টিও কিন্তু সংস্কৃতির একটা অংশ।
এই যে মানুষ বিভিন্ন লেখার যে ধরনটা আবিষ্কার করলো বা বিভিন্ন লেখার যে ওয়ে, যেটা প্রথম যে ছিল তার পরবর্তীতে আপডেট হতে হতে এই পর্যায়ে চলে আসলো, এটা কিন্তু আসলে সংস্কৃতির একটা অংশ হিসেবে বিবেচনা করা হয় বা সংস্কৃতির একটা অংশ হিসেবে ধরা হয়। সংস্কৃতি কিন্তু আসলে দুই ধরনের হয়, একটি বস্তুগত সংস্কৃতি এবং অপরটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এখন বস্তুগত সংস্কৃতি কি? বাড়ি যদি বস্তুগত সংস্কৃতি হয় তবে এর পরিকল্পনাটি হবে অবস্তুগত সংস্কৃতি। এখানে তোমাদের একটু বোঝার ব্যাপার আছে যে বস্তুগত সংস্কৃতি হচ্ছে যেটা আসলে ধরা ছোঁয়া যায় এবং অবস্তুগত সংস্কৃতি হচ্ছে চিন্তাধারা বা পরিকল্পনা প্রণালী যেগুলো রয়েছে সেগুলো। এখন ধরো আমি একটা বাড়ি তৈরি করব, আমার বাড়িটা তো অবশ্যই বস্তুগত সংস্কৃতি হবে, কিন্তু আমার যে বাড়িটা তৈরি করার যে চিন্তাটা আমার মাথায় আসবে যে আমি এই আদলে, এই নকশার আদলে তৈরি করব বা এই স্টাইলে তৈরি করব, ওইটার মাধ্যমে আমার অবস্তুগত সংস্কৃতির যে ছাপটা সেটা কিন্তু প্রকাশ পাবে। আমরা যদি গ্রাম বাংলার দিকে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের যে গ্রাম অঞ্চলের বাড়িগুলো সেগুলো কিন্তু একটা ধরনের নির্মাণ করা হয় এবং শহর অঞ্চলের বাড়িগুলো কিন্তু একটা ধরনের নির্মাণ করা হয়। সেক্ষেত্রে কিন্তু বস্তুগত সংস্কৃতিগুলো কিন্তু বাড়িগুলো এবং অবস্তুগত সংস্কৃতি হলো সেই চিন্তাধারা, যে চিন্তাধারা থেকে আসলে আমার ওই এলাকার বা ওই জায়গার সংস্কৃতির একটা ছাপ কিন্তু প্রকাশ পায়। আমরা যে প্রাচীন পুরাকীর্তিগুলো দেখি বা প্রাচীন নিদর্শনগুলো দেখি বা প্রাচীন জমিদার বাড়িগুলোর কথাই চিন্তা করি, তখন কিন্তু তখনকার সংস্কৃতি ওই বাড়িগুলোর মধ্যে, ওই বাড়িতে খচিত কারুকাজের মধ্যে আসলে প্রকাশ পায়। সো এই হলো আসলে সংস্কৃতির কনসেপ্টটা। দেখো, পুস্তক যদি বস্তুগত সংস্কৃতি হয় তবে পুস্তক লেখক যে চিন্তাভাবনা দ্বারা পুস্তকটি লিখেছেন তা হবে অবস্তুগত সংস্কৃতি। কম্পিউটারের হার্ডওয়্যারগুলো যে হচ্ছে বস্তুগত সংস্কৃতি এবং সফটওয়্যারগুলো হচ্ছে কম্পিউটারের পরিচালনা করে, সেগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। সো আমরা কিন্তু আসলে এই ওভারঅল যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো জানতে পারলাম যে একটা সংস্কৃতি কিভাবে বস্তুগত হয় এবং অবস্তুগত সংস্কৃতিটা কি তার সাথে, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে জানতে পারলাম। আজকের আমাদের পার্ট এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে যে বাকি পার্টটুকু রয়েছে, পার্ট 2 আলোচনা করব, বাংলাদেশের সংস্কৃতির অবদান আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই। সবাই যেটা করবে সেটা হচ্ছে খুব ভালোভাবে আমাদের যে এই পার্টটা, সেই পার্টটা কিন্তু তোমরা বাসায় পড়ে নিবে। এতে করে কি হবে, তোমাদের মাথায় কিন্তু এটা আয়ত্ত হয়ে যাবে এবং এটা কিন্তু খুব ভালোভাবে পড়ার একটা বিষয়। সো আরেকটা জিনিস যেটা করবে সেটা হচ্ছে তোমাদের পড়া ভালোও লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমরা কমেন্টস করে আমাদেরকে জানাবে যে আমাদের পড়া তোমাদের কাছে কেমন লাগলো। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।